আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় আমরা কেউ কোনো সত্যিকারের প্রতিরোধ করে তুলতে পারছি না। এর চাইতে বড় ব্যর্থতা আমার কাছে এখন আর কিছু লাগছে না। হ্যাঁ, যখন কারফিউ হয়েছে, গুলি চলেছে, মানুষকে খুন করা হয়েছে, তখন আমরা তাদেরকে এই হত্যাকাণ্ড, এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। কিন্তু এখন যারা যেই সন্তানরা বাড়িতে বাড়িতে লুকিয়ে আছে, তাদেরকেও আমরা কিন্তু এই ভয়াবহ নিপীড়নের হাত থেকে বাঁচাতে পারছি না। এটা আমার জন্য আমার নিজের রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে। কারণ আমার মনে হচ্ছে আমি যখন আসলে গিয়ে যখন সবকিছু শান্ত হবে, আমরা যখন ক্লাসে যাব, আমি ছেলে মেয়েগুলোর দিকে কিভাবে তাকাবো, আমি আমার নিজের সন্তানের দিকে কিভাবে তাকাচ্ছি আসলে আমরা পারছি কিনা। এতগুলো প্রাণ চলে গেছে, আমরা এখনো কিভাবে ব্যর্থ হচ্ছি আমাদের বাদ বাকি সন্তানদেরকে এই নিপীড়নের হাত থেকে বাঁচানো। এইটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমাদের চিন্তা করা প্রয়োজন। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং এর মধ্যে কে আমার শিক্ষার্থী কে আমার শিক্ষার্থী না, আমি এটা নিয়ে আর ভাবিত হচ্ছি না। এ কারণে যে 4 বছরের শিশু, 6 বছরের শিশুকে ঘুম পাড়িয়ে বারান্দায় আসা মা, এদের যখন ঘরের ভেতর গুলি খেয়ে মারা যেতে হয়েছে, তখন আসলে আমরা যে কোনো একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে কথাটা সবার আগে ভাবা দরকার, যে মানুষের প্রাণ চলে যাচ্ছে, প্রাণ চলে গিয়েছে। যারা আন্দোলন করছিল, সে আন্দোলন দমাতে গিয়ে এতগুলো মানুষ মারা গেছে, আন্দোলনকারীরা মারা গেছেন, তাদেরকেই কিন্তু উল্টে এখন মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের পরিবারদেরকে হয়রানি করা হচ্ছে। যারা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে আছেন, আপনাদের পত্রিকা থেকে পড়েই জানছি, যারা হাসপাতালে আহত অবস্থায় আছেন তাদেরকে খোঁজ নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং এরা সবই গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে খোঁজ নিচ্ছে, তাদেরকে ভিডিও করে আনছে। তার ফলে আহতরা চিকিৎসা নিতে সাহস পাচ্ছেন না, তারা নানাভাবে হাসপাতাল ছাড়ছেন। আজকের পত্রিকার খবর। কাজেই এইগুলো যখন আমরা দেখতে পাই, তখন আমরা বুঝি, তার সাথে যোগ হয় যখন আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে যে মামলাটি হয়েছে তার এফআইআরটা আমরা পড়ি, তখন আমরা বুঝি যে এই সরকারের কাছ থেকে এই শত শত হত্যাকাণ্ডের বিচার আসলে আমরা পাবো না। এবং এই কারণে আমাদেরকে এক জায়গায় হয়ে ভাবতে হবে, এই নাগরিকদেরকে ভাবতে হবে যে আমরা আসলে নিপীড়নের বিরুদ্ধে ঠিক মতো কার্যকরী উপায়ে কিভাবে দাঁড়াবো, এবং আমরা এই হত্যাকাণ্ডগুলো এবং আক্রমণগুলোর তদন্ত এবং বিচার কি করে করা নিশ্চিত করব। এটা আমাদের এখন সামনে সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে। আর একটা দায়িত্ব রয়েছে যে যাদেরকে আজকেও ধরে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া থেকে বাঁচাবো, তাদেরকে কিভাবে ছাড়াবো। এগুলো হচ্ছে আমাদের প্রধান চিন্তার জায়গা। ডিবি অফিসে কি হয়েছে কি হচ্ছে সেটা আমরা সকলেই জানি, এমনকি মহামান্য হাইকোর্ট কে সেটা নিয়ে মন্তব্য করতে হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রতিটি মিথ্যাচার জনগণ ধরে ফেলেছে, প্রতিটি মিথ্যা কথা আমরা অবিশ্বাস করছি। সামান্য পরিমাণ আস্থা এখন আর কারো নাই। সরকারি মাধ্যম থেকে যা কিছু বলা হচ্ছে তার প্রতি কোনো আস্থা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। তার কারণ সবকিছুর একটা সীমা থাকে, সেই সীমা কিন্তু পার করা হয়ে গেছে। সুতরাং এখন যে কোনো নাগরিকের প্রতিরোধের এবং এই পুরো আন্দোলনকে আর যে কোনোভাবে ক্রিমিনালাইজ করার জায়গা থেকে ছাত্রদের, শিক্ষার্থীদের এবং জনগণকে বাঁচানোর দায়িত্ব। এছাড়া আমি আসলে আলাদা করে, যেহেতু আমার 2 সহকর্মী বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, আমি বরং এক্ষেত্রে একটা খুব জিনিস বলতে চাই যেটা আসলে কম আলোচনা হয়। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের এক ধরনের ট্রেনিং আছে, শত শত বছরের, প্রায় 100 বছরের অভিজ্ঞতা আছে, যে আমরা কি করে আন্দোলন করেছি। বাংলাদেশ স্বাধীন করা থেকে শুরু করে, ভাষার অধিকার থেকে শুরু করে আন্দোলন করার অনেক দিনের অভিজ্ঞতা আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, যারা আসলে নিরাপদ সড়কের আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে, তারা কিন্তু অনেক কিছু শিখেছে এবং আজকে বাংলাদেশকে ওরা শিখিয়ে দিয়েছে কি করে ওদের ঐক্য ধরে রাখতে হয় এবং কি করে ওদের রেজিলিয়েন্স, প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে, সেটা আমরা ওদের কাছ থেকে নতুন করে শিখলাম। এবং এই সন্তানদের কাছ থেকে নেওয়া শিক্ষা নিয়ে যদি আমরা নাগরিকরা ওদের পাশে না দাঁড়াই এখন, তাহলে আমরা কিন্তু ইতিহাসের কাছে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না। এই কথা যেন